নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি মার্কেটের কথা বলি, মানে এই নিফটি ফিফটি, এটা তো একদম টপ লেভেলের কাছাকাছিই রয়েছে, কিন্তু সেই দিক থেকে যদি দেখেন অনেক সেক্টর নিচে পড়ে রয়েছে এবং তারই মধ্যে একটা সেক্টর হচ্ছে ইএমএস সেক্টর। তো এই ইএমএস সেক্টর এর ফুল ফর্ম কি দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস। তো যে সমস্ত কোম্পানি এই ইলেকট্রনিক্স জিনিস তৈরি করে থাকে, যদি সেরকম কোম্পানিগুলোর সেক্টরের কথা বলি, তো সেগুলো কিন্তু মোটামুটি অনেকটা নিচেই রয়েছে। তো তার মধ্যে কি কি কোম্পানি রয়েছে, তো যদি এইখানে কিছু কোম্পানি দেখেন, যেমন এই সিরমা এসজিএস রয়েছে, অ্যাভালন টেক রয়েছে, কেন্স টেক রয়েছে, অ্যাম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে হানিওয়েল অটোমেশন এবং ডিকসন টেক, এই কোম্পানিগুলোর নাম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখুন, মার্কেটে সবসময় কোনো স্টক সরাসরি ওপর দিকে ওঠে না, আবার কোনো স্টক একদম সরাসরি কিন্তু নিচেও নামে না। যদি ভালো স্টক হয়, সেটা যদি নিচের দিকেও থাকে, তাহলে কিন্তু পরে তার যখন বিজনেস ভালো হবে তখন আবার ওপর দিকে উঠবে। কিন্তু যদি স্টকের কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু সেই স্টকের বিজনেসও খারাপ হবে এবং স্টকও নিচের দিকে পড়ে। তো যদি কথা বলি ইএমএস সেগমেন্ট, এর কিন্তু চাহিদাও দিন দিন বাড়ছে, কারণ মানুষ এখন বর্তমানে এই যে টেকনোলজি রয়েছে, বিভিন্ন মেশিনারি রয়েছে, তার দিকে কিন্তু প্রচুর ঝুঁকছে। তো এই ইএমএস সেগমেন্টে ভবিষ্যতে কিন্তু যে চাহিদা, সেটা আরো বেশি বাড়বে এবং স্টকের যে প্রাইস, সেগুলোও বাড়বে। আর মার্কেটে এই যে সেক্টর রোটেশন, সেটা কিন্তু চলতেই থাকে। তো কখনো দেখবেন এই রেল সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে, কখনো কেমিক্যাল ভালো পারফর্ম করে, কখনো ডিফেন্স ভালো পারফর্ম করে, আবার সেই ধরনের স্টকগুলো ভালো পারফর্ম করার পর কিছুদিন কনসলিডেটও করে বা নিচের দিকেও পড়ে থাকে এবং তারপরে আবার যখন সময় আসে আবার কিন্তু স্টক বাড়ে। তো বর্তমানে যেমন দেখতে পাচ্ছেন, মেটাল সেক্টরে কিন্তু তেজি দেখা যাচ্ছে। তো সেরকমটাই কিন্তু মার্কেটে দেখা যায়, একসঙ্গে সব সেক্টর কিন্তু উপরের দিকে বাড়বে না এবং একসঙ্গে সব সেক্টর নিচের দিকেও কিন্তু পড়ে না। তো যদি কথা বলি, বর্তমানে এই ইএমএস সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো অনেকটা নিচেই কিন্তু পাচ্ছেন এবং তারই সঙ্গে সঙ্গে সামনে এই যে কোয়ার্টার থ্রি রেজাল্ট, তারও সিজন শুরু হয়ে যাবে এবং এই কোয়ার্টার থ্রির যে নাম্বার, সেইগুলো কেমন আসতে পারে, তো সেই নিয়ে বিভিন্ন ব্রোকার বিভিন্ন কিন্তু টার্গেটও দিচ্ছে, মানে এই রেভিনিউ কেমন আসতে পারে, গ্রোথ কেমন আসতে পারে, এই সব ব্যাপারে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার এই স্টকগুলোর বিভিন্ন টার্গেট প্রাইসও কিন্তু দিচ্ছে, তার সঙ্গে রেটিংও দিচ্ছে, কেউ কেউ সেল রেটিং দিচ্ছে, কেউ কেউ আবার বাই রেটিংও দিচ্ছে। তো এইগুলোই ডিটেলসে জানবো। তো প্রথমে এক একটা কোম্পানি চলুন দেখে নিই। তো প্রথমে কথা বলবো কেন্স টেকনোলজি লিমিটেড। তো যদি কোম্পানিটার কথা বলি, তো আজকের দিনে 5.37% পড়েছে এবং যদি একটু লম্বা চার্ট দেখি, তো যদি এরকম টপ থেকে দেখেন, দেখতে পাবেন প্রায় কিন্তু 50% মতো ডাউনে রয়েছে। তো 52 উইকের হাই কত, এই 7,705, আর 52 উইকের লো কত, 3,711, মানে এই 52 উইক লো, এই জায়গাতেই কিন্তু স্টকটা ট্রেড করছে। তো এরকম পতন মাঝে মাঝেই আসে। তো যদি এর আগেও দেখেন, এইখানেও কিন্তু প্রায় 49%, 50%-এর কাছাকাছি পড়েছিল, কিন্তু সেইখান থেকেও তো আবার পরে রিকভারি দেখা গেছে, তাই না? এবং আজকেই পতনের সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্কেট ক্যাপ, সেটা কিন্তু 1,700 কোটি টাকা উড়ে গেছে। তো চলুন কোম্পানির বিজনেস কি করে, কোম্পানির ফাইন্যান্সিয়াল কেমন, সেগুলো দেখে নিই। তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 2008 সালে তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে। কেন্স টেকনোলজি ইজ এ লিডিং এন্ড টু এন্ড আইওটি সলিউশন এনেবেলড ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো এই ইএমএস সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি। তো কোম্পানি ডিজাইন করে থাকে, প্রসেস করে থাকে, তারপরে ইন্টিগ্রেটেড যে ম্যানুফ্যাকচারিং, সেটাও করে থাকে। তো কোন কোন সেক্টরের জন্য দেখতে পাচ্ছেন মেজর প্লেয়ার, যেমন কি রয়েছে অটোমোটিভ, মানে গাড়ির যে সেগমেন্ট, তার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল, এরোস্পেস, ডিফেন্স, আউটার স্পেস, নিউক্লিয়ার, মেডিকেল, রেলওয়ে, ইন্টারনেট অফ থিংস, তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন টেকনোলজি এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সেগমেন্টে কোম্পানির কাজ রয়েছে। তো যদি মার্কেট ক্যাপের কথা বলি, 25,408 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, মানে একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি বলতে পারেন। তো এই যে ইএমএস সেগমেন্টের কোম্পানিগুলো রয়েছে, এদের যে পি রেশিও, এগুলো একটু হাই দেখতে পাবেন, কারণ সেক্টরের যে পি, সেটাও কিন্তু ওপরেই থাকে। তো এই 770 পি কিন্তু দেখা যাচ্ছে। তো যদি একটু লম্বা চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন একসময় এই পি রেশিও, এটা কিন্তু 200 এরকম কাছাকাছি চলছিল। তো সেই জায়গা থেকে কিন্তু স্টকটা এখন অনেকটাই সস্তা হয়েছে। তারপর আরওসি, আরওই, এগুলোও দেখতে পাচ্ছেন ভালো জায়গাতেই কিন্তু রয়েছে। কোম্পানির কোয়ার্টারলি নাম্বার দেখতে পাচ্ছেন, শেষ কোয়ার্টারে স্ট্রং নাম্বার পোস্ট করেছিল। এই সেলস দেখতে পাচ্ছেন 572 কোটি থেকে বেড়ে হয়েছিল 906 কোটি, যেটা কোয়ার্টারলিও বাড়া ছিল। অপারেটিং প্রফিট, এটাও একদম ভালো জায়গাতে এসেছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 121 কোটির নেট প্রফিট কিন্তু পোস্ট করেছিল। তো যেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই কিন্তু বেশি। এরপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো প্রোমোটার, এদের কাছে 53% স্টেক রয়েছে। এফআইআই, ডিআইআই, এদের কাছে যথাক্রমে 10% এবং 23%। তো দেখতে পাচ্ছেন প্রোমোটার, এফআইআই এবং ডিআইআই, এরা তিনজনে মিলেই
প্রায় কিন্তু 88% কাছাকাছি স্টেক ধরে রেখেছে এবং সেখানে পাবলিকের কাছে কিন্তু কম রয়েছে এই 12.17%। তো খুব ভালো একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই পিসিবি বা প্রিন্টেড যে সার্কিট বোর্ড হয় এই সেগমেন্টেও কিন্তু কাজ করে থাকে, মানে এই ধরনের যে সবুজ বোর্ডগুলো দেখতে পাওয়া যায়। এবং কিছুদিন আগেই এই কোম্পানিটা পার্টনারশিপ করেছে কাদের সঙ্গে, জাপানের কোম্পানি মিৎসুই এবং এওআই ইলেকট্রনিক্স। তো কিসের জন্য পার্টনারশিপ করেছে, তো দেখতে পাচ্ছেন এই সেমিকন ইউনিটের জন্য, মানে সেমিকন্ডাক্টর সেক্টরে কোম্পানিতে কিন্তু স্ট্রংলি কাজ করছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিছুদিন আগেই প্রথম ইন্ডিয়ান মেড যে চিপ সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে। তো কোম্পানির কাস্টমার সেগমেন্ট দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল এইখানে 59%, অটোমোটিভ মানে গাড়ির সেগমেন্ট এইখানে 24%, রেলওয়েতেও কিছু সার্ভিস দিয়ে থাকে প্রায় 7% এবং এই মেডিকেল এখানে প্রায় 2%-এর কাছাকাছি সার্ভিস দেয়। তারপরে আইওটি এখানে 6%, তারপরে এয়ারস্পেস এখানে 1%-এর কাছাকাছি, আর অন্যান্য কিছু সেগমেন্টে আরো বাকি যে 1% প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। তো যদি এই জেব্রিজের কথা বলি, এরা কিছুদিন আগে যে টার্গেট প্রাইস সেটা দিয়েছে। তো এর আগে টার্গেট প্রাইস ছিল 7,780, আর সেইখান থেকে কমিয়ে কত করেছে 5,940। তো এই 5,940 যদি এটাও দেখেন, এটাও কিন্তু বর্তমানে যে প্রাইস 3,783 এর থেকে অনেকটাই ওপরে। তো মোটামুটি 55% ওপরে যাওয়ার কিন্তু সম্ভাবনা এই ব্রোকারটা দেখছে। এরপরের কোম্পানি অ্যাম্বার এন্টারপ্রাইজেস লিমিটেড। তো যদি এই কোম্পানির কথা বলি, এটাও দেখতে পাবেন এরকম টপ থেকে প্রায় 19 থেকে 20% পর্যন্ত ডাউন হয়েছে এবং একসময় স্টকটা কনসলিডেট করছিল। দেখতে পাচ্ছেন কতদিন করেছে, এই 2021 সাল থেকে প্রায় কিন্তু 2023 সাল পর্যন্ত প্রায় 2 বছর, এবং তারপরে বড় র্যালি দেখিয়েছে। এখানেই কিন্তু বেশি রিটার্ন তৈরি হয়েছে। তো এরকম এই ধরনের যে সেক্টর রয়েছে সেগুলো মাঝে মাঝে কিন্তু কনসলিডেটও করে, তবে কবে এরকম ব্রেকআউট আসবে সেগুলো কিন্তু বোঝা যায় না। তো যদি নিয়মিত এই কোয়ার্টারলি নাম্বারগুলো ভালো পেশ করে তাহলে কিন্তু ব্রেকআউটে এসে যেতে পারে। তো অনেক দিনই কিন্তু একই জায়গাতে কনসলিডেট করছে। তো এই কোম্পানিটা কিসে কাজ করে থাকে, তো এই কোম্পানিটা মূলত এই যে রুম এয়ার কন্ডিশনার এই সেগমেন্টে কাজ করে থাকে। এইখানে 23.6% মার্কেট শেয়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গাড়িতেও যে এসির ব্যবহার করা হয় সেই এসি গুলোও কিন্তু এই কোম্পানি প্রোভাইড করে থাকে। তো দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট সলিউশন প্রোভাইডার ফর দ্য এয়ার কন্ডিশনার ওডিএম ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। মার্কেট ক্যাপ কত 23,583 কোটি, মানে এর আগের কোম্পানিটারই মতো একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি। তো পি রেশিও 106 রয়েছে। তো যদি হিস্ট্রি দেখেন এই যে পি রেশিও, তো দেখতে পাচ্ছেন একসময় প্রায় 150 পিতে ট্রেড হচ্ছিল, তো সেখান থেকে পি রেশিও অনেকটাই কমেছে 106। এরপরে যদি কোম্পানির সেলসের কথা বলি এই কোয়ার্টারলি, তো দেখতে পাচ্ছেন এই সেপ্টেম্বর কোয়ার্টারগুলো এগুলোতে কমই হয়। তো এর আগের গুলো দেখতে পারেন এই মার্চ জুন, কারণ কোম্পানিটার যে মেন ব্যবসা সেটা কিন্তু এসি সংক্রান্ত ব্যবসা। তো এই এসির বিক্রি যেই সময় বাড়বে সেই সময় কিন্তু এই যে সেলস এগুলো বেড়ে যায়। তো এইগুলো তুলনা করার সময় এর আগের কোয়ার্টারের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। তবে এবছর গরম কম থাকার জন্য এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় এই যে সেলস এটা কিছুটা কমেছিল। সেরকমই অপারেটিং প্রফিট এটাও কমতে দেখবেন। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এটা তো মাইনাসে চলে গিয়েছিল। তো এই লাস্ট কোয়ার্টারে কোম্পানি খারাপ নাম্বারই পেশ করেছিল। তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন রয়েছে, তো এখানে যদি দেখেন প্রমোটার এরা কিন্তু অল্প অল্প হলেও মাল বিক্রি করেছে। এই 40.31% থেকে কমে 39.68%, তারপরে 39.72 এবং বর্তমানে দেখতে পাচ্ছেন 38.22। তো যদি দেখেন এই বিগত কয়েক কোয়ার্টারেই কিন্তু অল্প অল্প করে মাল এই প্রমোটার বিক্রি করেছে। তবে এখানে চিন্তার ব্যাপার নেই, কারণ এইখানে এই যে এফআইআই এবং ডিআইআই এরা ক্রমাগতই স্টেক বাড়িয়েছে। তো এই এফআইআই দেখতে পাচ্ছেন 28 এরকম জায়গা থেকে বাড়তে বাড়তে বর্তমানে কিন্তু 30-এর কাছাকাছি এসেছে। আর এই ডিআইআই এদের যেখানে 14% ছিল সেখান থেকে কিন্তু প্রায় 6%-এর কাছাকাছি বেড়েছে, এই 20%-এর উপরে। আর কমেছে কাদের, পাবলিকের কমেছে এই 16%, 17% এরকম জায়গা থেকে কমে কমে হয়ে গেছে প্রায় 11%। তো এই কনজিউমার ডিউরাবেলস এই সেগমেন্টে দেখতে পাচ্ছেন 67%, তারপরে ইলেকট্রনিক্স এইখানে 27% এবং এই রেলওয়ে সাবসিস্টেম এন্ড মোবিলিটি এইখানে 5% মার্কেট শেয়ার রয়েছে এই প্রোডাক্ট ওয়াইজ। আর কোম্পানির বিজনেস কোথায়, তো ইন্ডিয়াতেই বেশি বিজনেস এই কোম্পানি করে থাকে। তো কিছুদিন আগে এই যে সিএলএসএ এরা কিন্তু আউট পারফর্ম রেটিংও দিয়েছে। তো এই সিএলএসএ এরা কত টার্গেট প্রাইস দিয়েছিল দেখতে পাচ্ছেন 8,400 টাকার। তো এটাও যদি দেখেন এই বর্তমান দাম থেকে কিন্তু অনেকটাই উপরে। এর পরের কোম্পানি সিরমা এসজিএস। তো যদি এই কোম্পানির কথা বলি, এটা দেখতে পাবেন এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 16% ডাউন। তো এই কোম্পানিগুলো মাঝে মাঝে র্যালি দেখায় এবং তারপরে কনসোলিডেট করে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 130-32% বেড়ে গিয়েছিল এবং তারপরে কিছু সময় একই লেভেলে কিন্তু চলেছে এবং তারপরে আবার একটা বড় ব্রেকআউট এসেছে এবং এইখানেও যদি দেখেন প্রায় কিন্তু 74-75% বেড়েছে। এই কোম্পানিটা কিসে কাজ করে থাকে, তো এটাও দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস এই সেগমেন্টে কাজ করে থাকে। তো কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে, এই পিসিবি রয়েছে প্রিন্টেড সার্কিট বোর্ড, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রোডাক্ট, ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রোমেকানিক্যাল পার্টস রয়েছে, বিভিন্ন যে মাদারবোর্ড সেগুলোও তৈরি করে এবং কিছু মেমোরি প্রোডাক্টও তৈরি করে, যেমন এই ডিরাম মডিউল, তারপরে সলিড স্টেট অ্যান্ড ইউএসবি ড্রাইভ এইগুলো এই কোম্পানি তৈরি করে। মার্কেট ক্যাপ কত 14,476 কোটি। তো এটাও একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি, এরও পি রেশিও রয়েছে 63। তো এটাও দেখতে পাচ্ছেন এক সময় এই প্রায় 100 পিতে ট্রেড করছিল।
তো সেখান থেকে পি রেশিও এটাও কিন্তু কমেছে। তারপরে যদি কোয়ার্টারলি দেখি তো সেলস দেখতে পাচ্ছেন খুবই ভালো রয়েছে, এই 833 থেকে বেড়ে 1146 এবং এর আগের কোয়ার্টারের থেকেও ভালো ছিল। তারপরে অপারেটিং প্রফিট প্রায় 115 কোটি এবং এই নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন 71 কোটি, 50 কোটি, 66 কোটি এরকম জায়গাতে বর্তমানে রয়েছে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন, তো এখানে প্রমোটার এদের কাছে স্টেক রয়েছে 42.98%। তারপরে এফআইআই এদের কাছে 7% রয়েছে এবং ডিআইআই এরা কিন্তু এখানে বড় স্টেক তুলেছে, এই 9.15% থেকে বাড়িয়ে করেছে 16.38% এবং পাবলিক এদের কাছে 33%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিআইআই এরা কিন্তু বেশিরভাগ যে মাল সেটা পাবলিক দিক থেকেই তুলেছে, পাবলিকদের কিন্তু প্রায় 5%-এর কাছাকাছি কমে গেছে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সিস্টেমে এই কোম্পানিটা কাজ করে থাকে। আর কোম্পানির বিজনেস কোথায় রয়েছে, ইন্ডিয়াতে 76% আর বাইরে কিছু রয়েছে 24%-এর কাছাকাছি। তো এই কোম্পানির কাস্টমার কারা, তো এই কনজিউমার সেগমেন্ট এরা 32%, ইন্ডাস্ট্রিয়াল 26%, অটোমোটিভ 23%-এর উপরে, আইটি রয়েছে 10% এবং হেলথ কেয়ার এখানে 7%-এর কাছাকাছি রয়েছে। তো এই কিছুদিন আগে এই কোম্পানিটা এই এলিকন ইন্টিগ্রেটেড সিস্টেম এর প্রায় 60% স্টেক অ্যাকোয়ার করেছে 235 কোটি টাকায়। তো এর মাধ্যমে ইলেকট্রনিক সেক্টরে কোম্পানির যে প্রেজেন্স সেটা কিন্তু আগের থেকে বেশি বাড়বে। এবং যদি কথা বলি এই মতিলাল ওসওয়ালের, এরা একটা বড় টার্গেট দিচ্ছে, এরাই 960-এর কিন্তু টার্গেট দিচ্ছে। তো বর্তমানে কতই চলছে, তো বর্তমানে দেখতে পাচ্ছেন 752-এর কাছাকাছি কিন্তু রয়েছে। এর পরের কোম্পানি অ্যাভালন টেকনোলজি লিমিটেড, তো এই স্টকটাও যদি দেখেন এই টপ থেকে অনেকটাই পড়া, প্রায় 24-25% নিচে রয়েছে। এটাও দেখতে পাচ্ছেন লম্বা সময় কিন্তু কনসলিডেট করেছে প্রায় 1 বছরের কাছাকাছি এবং তারপর এখানে র্যালি দিয়েছে, তারপরে আবার কিছুদিন এরকম কনসলিডেট করেছে। এই কোম্পানিটাও এই ইন্টিগ্রেটেড যে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এই সেগমেন্টে কাজ করে থাকে। তো কোম্পানির কি প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, প্রিন্টেড সার্কিট বোর্ড রয়েছে, তারপরে যে কমপ্লিট ইলেকট্রনিক সিস্টেম এই বক্স বিল্ড এটাও রয়েছে। তো কোম্পানি কোথায় কোথায় ব্যবসা করে, এই ইউনাইটেড স্টেট, চায়না, নেদারল্যান্ড এবং জাপানে। তো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন পিসিবি ডিজাইন অ্যান্ড অ্যাসেম্বলি, মেটাল সিড, মেটাল ফেব্রিকেশন, তারপরে কেবিল অ্যাসেম্বলি, ট্রান্সফরমার্স, চোকস অ্যান্ড ইন্ডাক্টরস, তারপরে ইনজেকশন মডিউল, প্লাস্টিক। মার্কেট ক্যাপ কত, 6178 কোটি। তো এর আগেরগুলোর তুলনায় মার্কেট ক্যাপ কিন্তু কমই রয়েছে, মানে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। স্টকের পি কত রয়েছে, এই 70-এর কাছাকাছি। তো কোম্পানির নাম্বার কেমন ছিল, এই সেলস দেখতে পাচ্ছেন স্ট্রং 382 কোটি, তারপরে অপারেটিং প্রফিট প্রায় 39 কোটি এবং নেট প্রফিট এটাও আস্তে আস্তে বেড়েছে, এই 24 কোটি, 14 কোটি এবং তারপরে 25 কোটি। তো আগে একসময় এই 7 কোটি এরকম জায়গাতে থেমেছিল, তারপরে একবার মাইনাসে চলে গিয়েছিল এবং তারপরে আবার ভালো পরিমাণে বেড়েছে। এইখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো এখানে প্রমোটার এদের কাছে 44% স্টেক রয়েছে। তো এর আগে একবার প্রায় 6%-এর কাছাকাছি স্টেক এই প্রমোটাররা বিক্রি করেছে। তবে এখানে এফআইআই, ডিআইআই এরা ভালো পরিমাণেই কিনেছে। এফআইআই দেখতে পাচ্ছেন এরকম 2% ছিল, সেখান থেকে বাড়িয়ে 10%-এর কাছাকাছি করে নিয়েছে এবং এই ডিআইআই এদের কাছেও কিন্তু 16%, 17% এরকম ছিল, সেখান থেকে বাড়াতে বাড়াতে করেছে 22.84% এবং পাবলিক এদের কাছে স্টেক কিছুটা কমেছে, এই 23%, 26%, 24% এরকম ছিল, কমে হয়েছে 22.65%। তো কোম্পানির এই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বক্স হুইল 53%, তারপর পিসিবি 28%, কেবিল রয়েছে 9%, মেটাল 3.70%, তারপরে ম্যাগনেটিক্স 2.29% রয়েছে, তারপর বিভিন্ন যে ডিজাইন রয়েছে সেখানে 2% এবং এই প্লাস্টিক এইখানে প্রায় 0.90% রয়েছে। এবং এর আগের কোয়ার্টারে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু প্রায় 43% বেড়েছিল এবং এই যে রেভিনিউ গ্রোথ সেটাও তো দেখলেন স্ট্রং ছিল। তো যদি কথা বলি এই মতিলাল ওসওয়াল, এরাই 1330-এর টার্গেট দিচ্ছে। তো বর্তমানের যে দাম 927, এইখান থেকে কিন্তু এই যে টার্গেট প্রাইস এটা অনেকটা উপরেই রয়েছে। এরপরে কোম্পানি সাইন্ড ডিএলএম, তো মার্কেটে দুখানা কোম্পানি রয়েছে, একটা হচ্ছে সাইন্ড আর একটা হচ্ছে সাইন্ড ডিএলএম। তো এখানে এই যে ডিএলএম এর কথাই কিন্তু বলবো। তো এই স্টকটা যদি দেখেন এটা কিন্তু টপ লেভেল থেকে অনেকটাই নিচে রয়েছে, তো প্রায় 48 থেকে 50% ডাউন হয়েছে। তো এক সময় যদি হাইয়ের কথা বলি তো দেখতে পাচ্ছেন 800, 850 এরকম জায়গায় কিন্তু চলতো, তো অনেকটা নিচেই রয়েছে। এই কোম্পানিটাও এই ইএমএস সেগমেন্টে কাজ করে থাকে। তো এই এরোস্পেস তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টর এখানে কিন্তু কোম্পানির ভালো যোগদান রয়েছে। তো কোথায় কোথায় কাস্টমার রয়েছে, ইন্ডিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা এবং চায়না, তার সঙ্গে সঙ্গে জাপান এর নামও কিন্তু দেখা যাচ্ছে। তো এরও প্রোডাক্টে দেখতে পাচ্ছেন পিসিবি রয়েছে, কেবিল হার্নেস, বক্স বিল্ড এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মার্কেট ক্যাপ কত, 3275 কোটি, এটা আরো ছোট একটা কোম্পানি। এর পি কত রয়েছে, এই 40-এর কাছাকাছি। তারপরে যদি নাম্বারের কথা বলি তো এই নাম্বার অনেকটাই খারাপ হয়েছে। যদি ইয়ারলি দেখেন সেলস 389 থেকে পড়ে 311, তারপরে অপারেটিং প্রফিট, তো এই খরচাও কম হওয়ার কারণে এই যে অপারেটিং প্রফিট এইখানে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায়নি, এই 32 থেকে পড়ে হয়েছে 31। তো কোয়ার্টারলি ভালো ছিল। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এই নেট প্রফিট 15 কোটি থেকে বেড়ে হয়েছে 32 কোটি এবং এটাও কোয়ার্টারলি ভালো ছিল। তো এইখানে কোম্পানির একটা আদার ইনকাম এটা বেশি এসে যাওয়ার কারণে এই যে পরের ডেটা এটা কিন্তু ভালো এসেছে। তো এই কোম্পানি দেখতে পাচ্ছেন এই 20 জানুয়ারি তার যে নাম্বার সেটা কিন্তু পেশ করবে। এইখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন প্রমোটার
প্রমোটার 52% রয়েছে, তারপরে এফআইআই 2.19% এবং ডিআইআই এদের কাছে রয়েছে 28%। তো এই যে ডিআইআই এরা কিন্তু অনেক স্টেক বাড়িয়েছে, এই 11% 12% ছিল, সেখান থেকে বাড়িয়ে করেছে 28%। আর এরকম ছোট সাইজের কোম্পানিতে এই ডিআইআই এদের কিন্তু এত বেশি স্টেক দেখা যায় না। তো সেখানে এই এফআইআই এবং ডিআইআই এদের কাছে প্রায় কিন্তু 30%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তো প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড এখানে 51%, বক্স বিল্ড 25% রয়েছে, তারপরে কেবিল এইখানে 2% এবং আদার্স রয়েছে 22%। আর যদি কাস্টমার সেগমেন্ট দেখি, এরোস্পেস 37% রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল 30%, আদার্স 24%, তারপরে ডিফেন্স 8% রয়েছে এবং এই মেডিকেল টেকনোলজি এখানে 1% ক্লায়েন্ট রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কিছুদিন আগেই এই কোম্পানিটা 497 কোটি টাকার একটি নতুন অর্ডারও পেয়েছিল। তো এটা দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের খবর। তো কিসের জন্য? কোম্পানি এই ইভি এবং এই মেডটেক সেক্টর এগুলোকে এক্সপ্যান্ডের জন্য অর্ডার পেয়েছিল। তো এটা অক্টোবরেরই রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই যে দেবেন চোকসি এই বড় ইনভেস্টরটা কত টার্গেট দিচ্ছে, এই 483। তো বর্তমানে দাম কত? বর্তমানে 412-র কাছাকাছি রয়েছে। আর এরপরে শেষ কোম্পানি সেটা হচ্ছে ডিক্সন টেক। তো যদি এই কোম্পানির কথা বলি, এটাও এরকম দেখতে পাবেন টপ লেভেল থেকে প্রায় 36-40% ডাউন হয়ে রয়েছে। কিছুদিন আগে এই স্টকটা প্রায় 18,000 19,000 এরকম জায়গায় চলছিল, সেখান থেকে কিন্তু বর্তমানে নেবে 12,000-এর নিচে রয়েছে। তো এই ইএমএস সেগমেন্টে এটাও স্ট্রং একটি কোম্পানি দেখতে পাচ্ছেন। এই কনজিউমার ইলেকট্রনিক্স এইগুলো তৈরি করে, তারপরে লাইটিং, হোম অ্যাপ্লায়েন্সেস, তারপরে সিসিটিভি রয়েছে, মোবাইল ফোন রয়েছে, এই যে সার্ভেলেন্স ইকুইপমেন্ট, তারপরে ওয়ারেবল অডিয়েবল এইগুলো তৈরি করে, এসি পিসিবি এইগুলো কিন্তু তৈরি করে। তো এর মার্কেট ক্যাপ কত দেখতে পাচ্ছেন, 71,178 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এটাও একটা মিড ক্যাপ সাইজের কোম্পানি বলতে পারেন। পি রেশিও কত রয়েছে? 55 পি রেশিও রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে সেগমেন্টটা রয়েছে, এই সেগমেন্টের কোম্পানিগুলোর পি রেশিও এগুলো কিন্তু একটু হাই থাকে। তো এই সেগমেন্টের সঙ্গে অন্যান্য যে সেগমেন্ট যেমন আইটি বলুন, অটো বলুন, এদের যে পি সেগুলো কিন্তু কম্পেয়ার করলে হবে না। এই সেগমেন্টের পি কম্পেয়ার করতে হলে এই সেগমেন্টের অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু কম্পেয়ার করতে হবে। তো আরওসি স্ট্রং 40%, আরওই এটাও স্ট্রং রয়েছে 32.8%। এরপরে যদি নাম্বারের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এর নাম্বার কিন্তু খুবই ভালো ছিল। সেলস 14,855 কোটি, তো হাইয়েস্ট এবার সেলস বলতে পারেন। অপারেটিং প্রফিট এটাও হাইয়েস্ট 561 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এটা দেখতে পাচ্ছেন 746 কোটির এই নেট প্রফিট দেখিয়েছে। তো এর আগে দেখতে পাচ্ছেন এরকম যে নেট প্রফিট সেটা কিন্তু দেখা যায়নি। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন? তো খুব ভালো একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাচ্ছেন। কারোর কাছেই কিন্তু খুব বেশি নেই, আবার খুব কমও নেই। প্রোমোটার 28% রয়েছে, এফআইআই 20%, তারপরে ডিআইআই এদের 28%। তো এই তিনজনে মিলেই প্রায় কিন্তু 78% 79%-এর কাছাকাছি স্টেক ধরে রেখেছে। আর এই পাবলিক এদের কাছে রয়েছে 21.45%। তো এই লাস্ট কোয়ার্টারে দেখতে পাচ্ছেন পাবলিকদের স্টেক কিছু কমেছে। আর সেখানে কিনেছে কারা? এই ডিআইআই এরা কিন্তু কিনেছে। তো এই এলইডি টেলিভিশন কম্পোনেন্টস এইখানে মার্কেট শেয়ার দেখতে পাচ্ছেন 50% রয়েছে। তারপরে এলইডি সিএফএল লাইট কম্পোনেন্টস এইখানে 25% রয়েছে এবং ওয়াশিং মেশিন কম্পোনেন্টস এইখানে 43% মার্কেট শেয়ার রয়েছে। এবং প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপের কথা বলি, তো মোবাইল ফোন দেখতে পাচ্ছেন প্রায় 90%, তারপরে কনজিউমার ইলেকট্রনিক্স 6% রয়েছে, হোম অ্যাপ্লায়েন্সেস এখানে রয়েছে প্রায় 3%-এর কাছাকাছি। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট তার বেশিরভাগই কিন্তু আসে মোবাইল ফোন এইখান থেকে। তো কিছুদিন আগে এই যে নোমুরা তারা ডিক্সনের যে টার্গেট প্রাইস সেটা কিছুটা কমিয়েছিল, কারণ এই মোবাইল ফোনের যে ডিমান্ড সেটা কিছুটা কমেছে। তবে কিন্তু এই যে রেটিং সেটা এই বাই রেখেছিল, মানে কেনার কথাই বলছিল। তো এই কমা টার্গেট প্রাইস সেটাও কত দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু 16,598। তো যদি বর্তমান লেভেল থেকে দেখেন, এটাও কিন্তু প্রায় 5,000 টাকার ওপরে, মানে এরা আশা করছে প্রায় 36% ওপরে কিন্তু স্টকটা যেতে পারে। এবং এই জেব্রিস এরা কিন্তু মনে করছে এই যে কোম্পানিগুলো রয়েছে কেনস্টেক, ডিক্সন, এরা কিন্তু এই ইএমএস সেগমেন্টে ফাইন্যান্সিয়াল ইয়ার 2028 পর্যন্ত স্ট্রং গ্রোথ দেখাতে পারে। মানে 2 থেকে আড়াই বছরের মধ্যে খুব ভালো গ্রোথ কিন্তু এই সেগমেন্টে আসতে পারে। আর এই 3 নম্বর কোয়ার্টারে এই কোম্পানিগুলোর জন্য কিরকম এক্সপেকটেশন রাখা হচ্ছে, তো চলুন সেটা দেখে নিই। তো এই যে প্রভুদাস লীলাধর এই যে ব্রোকারটা রয়েছে, এরাই কোম্পানিগুলোর যে Q3 নাম্বার সেইগুলো নিয়ে কিছু এস্টিমেশন সামনে রেখেছে, সেগুলো চলুন দেখে নিই। তো এই প্রভুদাস লীলাধর এরাও কিন্তু আশা করছেন যে এই 2028 পর্যন্ত কোম্পানিগুলো ভালো পারফর্ম করবে, সেই কারণে এই যে টার্গেট প্রাইস সেটাও বাড়িয়েছে। তো যদি এই অ্যাভালনের কথা বলি, তো দেখতে পাচ্ছেন আগে হোল্ড রেটিং ছিল, সেখান থেকে কিন্তু বাই রেটিং দিয়েছে, কারণ স্টকের দামটা অনেকটা নিচে পড়েছে। তো এই ইএমএস সেগমেন্টে এই যে মার্জিন সেটা স্টেবল থাকবে, প্রায় 8.9%-এর কাছাকাছি মার্জিন থাকতে পারে। তবে যদি কথা বলি অ্যাম্বার, এখানে কিন্তু শার্প কারেকশন দেখা যেতে পারে। কিসের জন্য? কারণ এই যে ইনপুট কস্ট বা খরচ সেটা কিন্তু বেড়েছে, যেটা কিন্তু প্রফিটেবিলিটির ওপর একটা খারাপ ইম্প্যাক্ট আনতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যদি প্রফিট গ্রোথের কথা বলি, তো এইখানে যে এস্টিমেশন এটা রাখা হয়েছে 12.7%। তবে যে কোম্পানিগুলো মূলত এসি সেগমেন্টের সঙ্গে যুক্ত সেইগুলোতে একটু প্রেসার আসতে পারে, কারণ কিছুদিন আগেই এই যে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি তারা কিছু নতুন নিয়ম এনেছিল, মানে এসিগুলোর যে মিনিমাম টেম্পারেচার সেটা বাড়ানোর কথা বলেছিল।
তো যেটা আগে ছিল এই 16 ডিগ্রি, সেটা কিন্তু 20 ডিগ্রির কাছাকাছি নিয়ে যেতে বলেছিল, মানে 20 ডিগ্রির বেশি নিচে কিন্তু এই টেম্পারেচার এটা নামানো যাবে না। তো এই কারণে কি হচ্ছে, কোম্পানিগুলোকে বিভিন্ন যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু পাল্টাতে হচ্ছে। তো এই কারণে সামান্য ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে, তবে জিএসটি কাটের ফলে যতটা ইম্প্যাক্ট পড়তো সেটা কিন্তু কিছুটা কম হবে, এবং আশা করা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর এই কোয়ার্টার 4-এর শেষে এই যে ইনভেন্টরি লেভেল এইগুলো কিন্তু ঠিকঠাক জায়গায় আসতে পারে। তো এই কোম্পানিগুলো কি করে, অনেক প্রোডাক্ট তৈরি করে স্টোর করে রেখে দেয়, তো সেই যে প্রোডাক্ট সেইগুলোতেও কিন্তু এই যে কম্পোনেন্ট এগুলো পাল্টাতে হচ্ছে। তো এই ডেলিভারি সেলস গ্রোথ এটা থাকতে পারে প্রায় 19%, তারপরে এবিটা এটা 17.8%-এর কাছাকাছি বাড়তে পারে, এবং এই প্রফিট গ্রোথ এটাই 12.7%-এর কাছাকাছি বাড়তে পারে এই কোয়ার্টার 3-তে, কারণ কোম্পানিগুলো যে অর্ডার পেয়েছিল সেইগুলো ভালোভাবে এক্সিকিউশনও করেছে। এবং এই যে ইএমএস কোম্পানিগুলো রয়েছে এদের এই যে রেভিনিউ এটা কিন্তু প্রায় 28.5%-এর কাছাকাছি বাড়তে পারে ইয়ার অন ইয়ার। এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস এর যে রেভিনিউ এটা বাড়তে পারে 17%-এর কাছাকাছি, এবং এই অ্যাভালন এর বাড়তে পারে 27%-এর মতো। তবে সাইন্ড ডিএলএম এর যে রেভিনিউ এটা কিন্তু ইয়ার অন ইয়ার এই 13.6% পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কেনস্টেক এইখানে যে রেভিনিউ গ্রোথ এটা প্রায় 40% পর্যন্ত বাড়তে পারে, কারণ এই অটোমোটিভ, ইন্ডাস্ট্রিয়াল এবং মেডিকেল সেগমেন্ট এইখানে কিন্তু স্ট্রং পারফরমেন্স দেখা গেছে। তার সঙ্গে সঙ্গে সিরমা এসজিএস এর যে রেভিনিউ এটাই 23% পর্যন্ত বাড়তে পারে। তো কি বুঝতে পারছেন, এই সাইন্ড ডিএলএম, কেন্স এবং সিরমা এইগুলো কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স দেখাতে পারে, মানে ইমপ্রুভমেন্ট আসতে পারে। এবং অন্যদিকে অ্যাম্বার এন্টারপ্রাইজেস, অ্যাভালন এইগুলোতে কিন্তু সামান্য কারেকশন দেখা যেতে পারে এই মার্জিনের দিক থেকে। এবং যদি প্রফিটের কথা বলি, তো এই প্রফিট গ্রোথ এটা বাড়তে পারে অ্যাভালন, কেন্স, সাইন্ড ডিএলএম এবং সিরমা এগুলোতে, এবং অ্যাম্বার এন্টারপ্রাইজেস এর যে প্রফিট এটা কিন্তু অনেকটা নিচে পড়তে পারে, কারণ এই যে ইনপুট কস্ট এটা কিন্তু বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এই যে কনজিউমার ডিউরেবল সেগমেন্ট এখানে কিন্তু কিছুটা স্লো ডাউন দেখা গেছে। তো এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস এটা বাদ দিয়ে বাকি সব কোম্পানির প্রতি কিন্তু এই যে ব্রোকারটা তারা বুলিশই রয়েছে। তো এই ছিল ডিটেলস। এবার চাইলে আপনি এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।